এই ছবিটার দিকে একবার তাকান। কি দেখা যাচ্ছে? ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যেই দেখুন একজন পথিক এগিয়ে যাচ্ছে, হাতে একটা ছাতা আর একটা লণ্ঠন। দেখেই মনে হচ্ছে ভীষণ জরুরি কোনো কাজে বেরিয়ে পড়েছে, তাই না? এই একটা ছবিই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় বাংলা সাহিত্যের খুব চেনা আর ভালোবাসার একটা গল্পকে। চলুন আজ আমরা একসাথে ডুব দিই চিঠিবিলি কবিতার সেই সহজ সরল কিন্তু একদম জাদুকরী জগতে, আর খুঁজে বের করার চেষ্টা করি কি এমন আছে এই ছোট্ট কবিতাটার মধ্যে যা এত বছর পরেও আমাদের সবার মনকে ঠিক ছুঁয়ে যায়। তো গল্পের শুরুতেই আমরা চলে যাই একটা বৃষ্টি ভেজা দিনে। চারদিকে তুমুল বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যেই আমাদের গল্পের যে নায়ক, একটা ব্যাঙ, সে বেরিয়েছে এক বিশেষ যাত্রায়। কবিতাটা শুরুই হচ্ছে একটা ভীষণ তাড়া দিয়ে। খেয়াল করেছেন? ঘাটে বসে একটা ব্যাঙ ডেকেই চলেছে। কারণ কারণ চিঠিটা পাঠাতেই হবে, একদম সময় নেই হাতে। ওর এই একটানা ডাকাডাকি শুনলেই কিন্তু বোঝা যায় যে ব্যাপারটা বেশ জরুরি। আর এই জরুরি অবস্থার মধ্যেই কিন্তু আর একটা শব্দ সমানে বেঁচে চলেছে। কি বলুন তো? হ্যাঁ, বৃষ্টির শব্দ, টুপুস টুপুস। একবার ভেবে দেখুন, মাত্র একটা শব্দ, অথচ কবি কি অসাধারণভাবে পুরো বর্ষার ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরলেন। এই টুপুস টুপুস শব্দটা শুনলেই যেন বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজটা কানে ভেসে আসে, তাই না? এই ছবিটা দেখুন একবার। শিল্পী যেন চরিত্রটাকে একেবারে জীবন্ত করে তুলেছেন। এটা কিন্তু শুধু একটা সাধারণ ব্যাঙ নয়, দেখেই বোঝা যাচ্ছে এ এক দায়িত্ববান ডাকপিয়ন। হাতে ছাতা, পথ দেখার জন্য লণ্ঠন, মানে আবহাওয়া যতই খারাপ হোক না কেন নিজের কাজটা তাকে করতেই হবে, দায়িত্বে একদম পাকা। তো এখন মনের স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই যে ঝড় বৃষ্টির মধ্যে ব্যাঙটা এত কষ্ট করে একটা চিঠি পৌঁছে দিতে যাচ্ছে, সেই চিঠির ভেতরে আসলে কি এমন জরুরি খবর লেখা আছে? এই কৌতূহলটাই আসলে আমাদের কবিতার আরও গভীরে টেনে নিয়ে যায়। কি থাকতে পারে ওই চিঠিতে? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব। আচ্ছা, তাহলে রহস্যের সমাধান করা যাক। চিঠিটা পাঠাচ্ছে খোলসে মাছ, আর সেটা পাবে চ্যাং মাছ। তার মানে জলের তলা দুই বাসিন্দার মধ্যেই এই জরুরি বার্তাটা চালাচালি হচ্ছে। তাহলে কি এমন জরুরি খবর ছিল এই চিঠিতে? কোনো বিপদ-আপদের কথা? না, একদমই না। খবরটা আসলে ভীষণ মিষ্টি একটা বন্ধুত্বের ডাক। খোলসে মাছ তার বন্ধু চ্যাং মাছকে জানাচ্ছে যে আর চিন্তা নেই, বৃষ্টি থেমে গেছে, ঝলমলে রোদ উঠেছে, আর নদীর জল এখন একদম কাঁচের মতো পরিষ্কার। তাই আর দেরি না করে চলে এসো। ভাবা যায়? এটা তো শুধু একটা চিঠি নয়, এটা আসলে বন্ধুত্বের একটা উষ্ণ আমন্ত্রণ। তবে এই চিঠি, খোলসে মাছ বা ডাকপিয়ন ব্যাঙ, এরাই কিন্তু সব নয়। এদের সবাইকে ঘিরে রয়েছে একটা জমজমাট আর রঙিন জগৎ, যেখানে সবারই একটা করে নিজস্ব ভূমিকা আছে। যেমন ধরুন খ্যানৌকার মাঝির কথা। সে তার নৌকা দিয়ে লোকজনকে এপার ওপার করে, সবাইকে নদী পার হতে সাহায্য করে। এই ছোট্ট নদীপাড়ের জীবনে সে যেন এক খুব জরুরি চরিত্র। আর নদী যেখানে জীবনের একেবারে কেন্দ্রে, সেখানে সাঁতার তো থাকবেই, তাই না? এই জলজ প্রাণীদের কাছে সাঁতার শুধু ভেসে থাকা নয়, এটা তাদের মুক্তির আনন্দ, স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর একটা প্রতীক। এই যে টেবিলটা, এটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে ডাকপিয়ন ব্যাঙ, তারপর চিঠি পাঠাচ্ছে খোলসে মাছ, পাচ্ছে চ্যাং মাছ, আর আছেন সাহায্যকারী মাঝি। সবাইকে নিয়ে যেন একটা ছোট্ট স্বয়ংসম্পন্ন সমাজ গড়ে উঠেছে, যেখানে প্রত্যেকেই প্রত্যেকের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। বেশ, তো এই যে এত সুন্দর একটা জগৎ, এর স্রষ্টাকে। চলুন এবার আমরা পরিচিত হই সেই মানুষটার সাথে, যার কলমের ছোঁয়ায় এই চরিত্রগুলো এমন প্রাণবন্ত হয়ে উঠেছে। তিনি হলেন রুকনুজ্জামান খান। তবে লক্ষ লক্ষ শিশুর কাছে তিনি পরিচিত তার আদরের দাদ ভাই নামে। এই দাদ ভাই ডাকটার মধ্যেই যেন মিশে আছে শিশু সাহিত্যের প্রতি তার সত্যিকারের ভালোবাসা আর স্নেহ। তার গোটা জীবনটাই ছিল বলতে গেলে শিশুদের জন্য উৎসর্গ করা। রাজবাড়িতে জন্ম, পরে দৈনিক ইত্তেফাকের মতো নামকরা পত্রিকার সাহিত্য সম্পাদকও হয়েছিলেন। কিন্তু তার মনটা সবসময় পড়ে থাকত ছোটদের জগতে। আর সেই কারণে ১৯৫৬ সালে তিনি কচি কাচার মেলার মতো একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা ছিল একটা মাইল ফলক। মানে এক কথায় বলতে গেলে তার সারাটা জীবনই ছিল শিশুদের ঘিরে। সবশেষে যে প্রশ্নটা আসে তা হল, কেন এত বছর পরেও এই ছোট্ট কবিতাটা আমাদের এত ভালো লাগে? কি এমন জাদু আছে এর মধ্যে, যা আজও একটুও পুরনো হয়নি? এর সবচেয়ে বড় কারণটা হয়তো এই যে কবিতাটা আমাদের প্রকৃতির খুব কাছে কাছে নিয়ে যায়। এটা ছোটদের ভাবতে শেখায় যে ব্যাঙ, মাছ বা পোকামাকড়েরও একটা নিজস্ব জগৎ আছে, তাদেরও অনুভূতি আছে। এই কল্পনার জগতে ঘুকে তারা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়।
আসলে চিঠিবিলির আসল জাদুটা লুকিয়ে আছে এর সরলতার ভেতরে। প্রকৃতির প্রতি ভালোবাসা, বন্ধুত্বের গভীর টান, কল্পনাকে উস্কে দেওয়া আর রোজকার জীবনের খুব সাধারণ মুহূর্তের সৌন্দর্যকে উদযাপন করা, এই সব কিছু মিলেই কবিতাটা হয়ে উঠেছে কালজয়ী। আর তাই আজও সব বয়সের পাঠকের কাছে এর আবেদন একটুও কমেনি। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে ছোট্ট একটা ব্যাঙ, যে কিনা একটা চিঠি পৌঁছে দেওয়ার মতো এত বড় একটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, এই চরিত্রটা আমাদের আর কোন ছোট নায়কদের কথা মনে করিয়ে দেয়? এমন অনেক গল্প তো আমরা জানি যেখানে খুব ছোট কোনো চরিত্র তার সামান্য শক্তি দিয়েই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?